আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এহসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এখন যাচ্ছি সদরঘাটের দিকে, আর সদরঘাটের এখান থেকে লঞ্চে করে যাব ইলিশের বাড়ি চাঁদপুর। আর চাঁদপুর গিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সদরঘাট থেকে যে চাঁদপুরের লঞ্চগুলো যায় সেগুলো 7টার একটা থাকে, 8টা আর 8:30। বাকি টাইমগুলো আমার জানা নাই, কিন্তু 8:30টার মধ্যে বের হওয়ার চেষ্টা করছিলাম, সকাল দিকেই বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সকাল সকাল আর বের হওয়া হয় নাই। এখন অলরেডি 8:30 এখানে বাজে গেছে। নাজিরা বাজারের কিছু ইতিহাস আছে, ঐতিহ্য আছে। আর এখানে এই পাশটাতে হলো স্থানীয় লোকজনরা বেশি থাকে। এই পাশগুলা বিশেষ করে পুরান ওল্ড টাউনটাতে, এই ওল্ড টাউনটার মধ্যে হইলো গিয়া স্থানীয় লোকজনরাই বেশি থাকে। আর এই ওল্ড টাউনের যে ব্যবসা বাণিজ্যগুলো আছে, এই ওল্ড টাউনের বাণিজ্যিক যে প্রজেক্টগুলা বা এই ওল্ড টাউনে যে বাণিজ্যিক সাইটগুলা, এগুলা বেশিরভাগই এখানকার যে স্থানীয় লোকজনরা আছে তো তাদের হাতেই নিয়ন্ত্রণ হয়ে থাকে। এই নাজিরা বাজার পুরান ঢাকার মধ্যে মানে বিখ্যাত যে খাবারগুলো আর কি, তো ওই খাবারগুলা এই নাজিরা বাজারের মধ্যেই পাওয়া যায়। আর অনেক দূর দূরান্ত থেকেই এই জায়গায় মানুষ আছে, আর সব রকমের সব বয়সী মানুষ এখানে মানে আসে, সমাগম করে। এবং এই পুরান ঢাকার মধ্যে এবং এই নাজিরা বাজারের মধ্যে মানে হরেক রকমের খাবার আপনারা আসলে দেখতে পারবেন বা স্বাদ নিতে পারবেন খাবারগুলার। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। আর এই নাজিরা বাজারের মানে সাইডটাতে এত মানুষ ভিড় হয়, এত মানুষ জমায়েত হয়, মানে আপনারা না আসলে বুঝতে পারবেন। নাজিরা বাজার, নয়া বাজার, এই সাইডগুলা এই সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি তাদের যে মানে মহল্লা ভিত্তিক যে গাড়ি ঘোড়া, মানে গাড়ি তো তেমন যায় না, ওইখানে রিক্সার আনাগোনাটা বেশি। রিক্সা, তারপরে কিছু প্রাইভেট কার আর হইলো বাইকগুলা যায়। আর এমনি ওই রোডটাতে কোনো লোকাল বাস বা এই যে লোকাল বাসের থেকে ছোট কিছু বাস আছে, ওই গাড়িগুলা, ওই যানবাহনগুলা ওইখানে চলে না। আর ওই যানবাহনগুলা যদি ওইখানে যায় তাহলে ওই রাস্তাটা পুরো ব্লক হয়ে যায়, মানে অনেক কষ্ট হয়। আর স্থানীয় লোকজনরা এটা মানতে চায় না, কারণ এই রাস্তাটা মানে ছোট হওয়ার কারণে বড় গাড়ি ঢুকলে একটু সমস্যা হয়। আর এটা স্থানীয় লোকজনদের জন্য যেমন সমস্যা হয়, তেমন যারা এখান দিয়ে আসা যাওয়া করে তাদের জন্য সমস্যা হয়। বাট আপনি যখন বিকেলের পরে যাবেন বা বিকেল বা সন্ধ্যার দিকে যাবেন, তখন আপনারা শুধু মানুষের আনাগোনা দেখতে পাবেন। মানে মানুষের চলাফেরার কারণে রিক্সা বা যে ছোটোখাটো যানবাহনগুলো চলাফেরা করে তারা আর কি মনে করেন যে জ্যামে পড়ে যায়, এমন মনে হয়। যেমন আমরা জ্যামে পড়ি গাড়ির জন্য, কিন্তু এই নাজিরা বাজার, নয়া বাজার এই রোডগুলোর মধ্যে সন্ধ্যার পরে মানুষদের জন্য জ্যামে পড়ে গাড়ি ঘোড়া। সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি ওই রোডটা মোটামুটি আপনারা মানে ফাঁকা দেখতে পারবেন। যেমন সকাল থেকে দুপুরের ব্যস্ততাটা থাকে হইলো গিয়ে রিক্সা, বাইক, কিছু ছোট প্রাইভেট কার আসা যাওয়া করে, এইগুলোর মধ্যে ওল্ড টাউন একটা জ্যামের পরিবেশ ভাই। এই পুরান ঢাকা মানে একটা জ্যামের শহর। তবে জ্যামের শহর হলেও আমাদের এটা মাথায় ধরে নিতে হবে যে এটা কিন্তু একটা ব্যস্ত শহর। হ্যাঁ, আর যেই জায়গাটা ব্যস্ত সেই জায়গাটাতে জ্যাম থাকবে, সেখানে মানুষজনও বেশি থাকবে, গাড়ি যানজট এগুলোও বেশি থাকবে। আর এই ব্যস্ত শহরই হলো যা এই পুরান ঢাকা। ঢাকা সিটির মধ্যে যদি অতিক্রম কোনো ব্যস্ত এরিয়ার মধ্যে আমরা ধরি, তাহলে পুরান ঢাকায় সবার আগে ধরতে হবে আর কি আমাদের। কথা বলতে বলতে সদরঘাটের যে লেনটা, এখানে প্রায় আইসা বসছি। এই যে এটাই হলো সদরঘাটের যে রাস্তাটা, যে আমরা এখন কিন্তু সদরঘাটের যে রোডটা, এখান দিয়ে সোজা গেলে কিন্তু সদরঘাট। ডান পাশে হইলো গিয়া কোর্ট কাছারির যে এরিয়াগুলা, কোর্ট কাছারির এরিয়াগুলা হইলো গিয়া ডান পাশে। আর এই দিক দিয়ে আর কি পিছন সাইড দিয়ে যে আমরা 4 রাস্তার মোড়টা দিয়ে আসলাম, এদিকে বাম দিকে যদি আমরা যাই তাহলে বাম দিকে হলো গিয়া যে ধোলাই খাল, ধোলাই পার, এই সাইডটা হলো গিয়া আবার ওই পাশে। আর এইখানে কিন্তু হরেক রকমের আর কি আপনার যে ইস্পাত বা গাড়ির যে অনেক রকমের ইঞ্জিনের পার্টস, এই জিনিসগুলা কিন্তু এই পাশটাতেই মূলত পাওয়া যায়। পিছন সাইডটা থেকে যে জুড়ে আমরা আসলাম, এই পিছন সাইডটা পুরাটাই হলো বাংলা বাজার। বিভিন্ন বইয়ের মধ্যে কিন্তু প্রস্তুতকারক বা এই যে তৈরির বিষয়টা থাকে এই বাংলা বাজার নিয়ে থাকে, মানে বাংলা বাজারের নাম আপনারা প্রত্যেকটা বইয়ের মধ্যে পাবেন। আর এটাই কিন্তু সেই বাংলা বাজার। আর এই পুরান ঢাকার আশপাশটা জুড়েই কিন্তু পুরাটাই একটা ব্যস্ত শহর। হ্যাঁ, আর এই বাংলা বাজার থেকেই কিন্তু বিভিন্ন রকমের যে প্রকৌশলী বইগুলা, গল্পের, তারপরে সাহিত্য, তারপরে যে মাদ্রাসা, স্কুল, কলেজ, সব রকমের যে বইগুলা, সেগুলা ছাপার কিন্তু মূল আঁতুড়ঘড়ি বলা যায় এই বাংলা বাজার। আর এখান থেকেই আর কি হাজার হাজার লক্ষ লক্ষ বই প্রিন্ট আউট করা হয় এই বাংলা বাজার থেকে। মামা, আপনি নাম জানেন এটা? আল্লাহ, আচ্ছা যা ভাই, একটা ইন্টারেস্টিং বিষয় হলো আপনাদেরকে দেখাই। এই যে মানে
এই ভবনটার মানে নামটা আগ্রহ দিয়ে অনেকক্ষণ জিজ্ঞেস করলাম অনেককে, কিন্তু তারা মানে এটার নাম আমাকে বলতেই পারলো না। এটা কোনো ঐতিহ্য ভাই একটা জায়গা হবে। এক হোটেল মামাকে জিজ্ঞেস করলাম এখন আইসা, হোটেলের খাবার দোকানের মামাকে, তো উনি বললো এটা হলো লালকুটি ক্লাব। আসলে ক্লাব বলছে লালকুটি ক্লাব, এটার আগে কোনো নামকরণ ছিল কিনা আমার জানা নাই। লালকুটি টার্মিনালের কথা বলছিলাম, এই যে আমার পিছনে কিন্তু সাইনবোর্ডটার মধ্যে দেওয়া আছে লালকুটি টার্মিনাল, আর ঢাকা, চাঁদপুর, বরিশাল। তো এইখান থেকে আর কি এখানে লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে উঠে আপনারা যেতে পারবেন। আর আমি তো যাব চাঁদপুরের সাইডে, আর এই লালকুটি টার্মিনাল থেকে কিন্তু চাঁদপুর সাইডে আর কি যায়। আর চাঁদপুরের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই লালকুটি টার্মিনাল থেকেই যায়। এই যে লালকুটি টার্মিনাল কিন্তু এখানে দুইটা, আবার গেট নং কিন্তু আপনাদের ফলো করতে হবে। আপনাদের গেস্টরা যদি বলে যে গেট নং কত বা কত নাম্বার গেটে যাবেন, এখান থেকে আপনাদের আর কি মূলত দেখতে হবে। আর মানে তেমন একটা মানুষজন দেখতেছি না এই টাইমে, কিন্তু মানে আমার মনে হইতেছে যে আমি কি পাবো কিনা লঞ্চ এখনো মানে ভালোভাবে বুঝতেছি না। কারণ আমার নিজের কাছে মনে হইতেছে যে আমি একটু দেরি করে আসি, কারণ 8:30 পর্যন্ত আর কি সর্বোচ্চ টাইম। সেই সর্বোচ্চ টাইমের মধ্যে এখন বাজে প্রায় 9টার উপরে। এখন এখানে আসলে লঞ্চ কখন ছাড়ে সেটা আমার জানা নাই। লঞ্চ পাওয়া গেছে, 20 মিনিট এখনো সময় আছে একটার, মানে এটা নাকি এই টাইমের আর কি শেষ টাইমে যাচ্ছে। আর এখানে হইল গিয়া যে টিকিটের ব্যাপারটা, টিকিট হইল গিয়া 10 টাকা করে, মানে এখানে টার্মিনালের টিকিট, যেটা আপনি টার্মিনালে যে যাবেন সেই টার্মিনালের জন্য হলো 10 টাকা নিতে হবে। এই যে আমি অলরেডি 5 জনের টিকিট দিচ্ছি, আমরা হলাম টোটাল 5 জন, 5টা টিকিট কাটা হয়ে গেছে। এটা হলো গিয়ে যে 10 টাকা করে। এই যে 5টা টিকিট আমাদের কাটা কমপ্লিট। আর ভিতরে হইল গিয়ে যে বাইকগুলো আর কি নিব, মূলত যে বাইকটা ভিতর দিকে নিয়ে যাব। এখন ভিতর দিকে নিয়ে যাওয়ার পরে এইটা আর কি লঞ্চের সামনে থাকবে, লঞ্চের সামনে থেকে এটা আমরা নিয়ে যেতে পারবো। কোনো লঞ্চের যে টিকিটটা কাটবেন সেই টিকিটটার জন্য হলো আপনার ভিতরে যে আপনারা কাটতে পারবেন। লঞ্চের টিকিটটা আপনাদের অ্যাডভান্স কাটতে হবে না, অ্যাডভান্স তেমন কোনো ঝামেলা করা লাগবে না, ভিতরেরটা ওইখানে জায়গা কাটলেও হবে। আমরা উঠবো যে মিতালিতে, মিতালি 7, এই মিতালি 7-এ আর কি আমরা উঠবো। চাঁদপুর ঢাকা মিতালি 7-এর মধ্যে আর কি আমরা উঠবো। আর এটার ভিতরে মানে টিকিট কোনটা কত সেটাও আর কি আমরা যাওয়ার পরে দেখতে পারবো, কোনটার দাম কয় টাকা। ভাই লঞ্চে যখন আর কি বাইক উঠাবেন, মানে বাইক উঠাইলে অবশ্যই নিজেদের দায়িত্বে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি 50-100 টাকা মানে তাদেরকে দেন যারা লেবারে করে আর কি, বা বাইকটা আপনার হেল্প করা উঠায় দেয়, তাদের কাছে দেওয়াটা ভালো, তারাও খুশি হয়, আপনার বাইকটাও আর কি নিরাপদে যায়। আর এই কথাটা আমি কেন বললাম, মানে এই জায়গাটা যদি আপনাদেরকে আমি দেখাই, মানে দেখতে কিন্তু মনে হইতেছে খুবই সোজা, মানে খুব সহজভাবে আপনি বাইকটা মনে করেন যে এখান দিয়ে আনলেন, আনার পরে তারপরে এই দিক দিয়ে আর কি সুন্দরভাবে যেমন আমরা পায়ে হাঁটি এভাবে ইনকেস আমরা উঠতেছি। কিন্তু মানে কোনো রকম যদি এইখান থেকে স্লিপ করে আপনার বাইকের ব্যাপারটা তো বুঝেন যে ফাঁকা জায়গায় কিন্তু আমরা আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়, মাঝে মধ্যে ফাঁকা জায়গা থেকে হাতছাড়া হয়ে যায়। তো এখান থেকে যদি একটু এদিক সেদিক নড়াচড়া খায় আপনি ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না, মানে বাম দিকে সোজা নিচে পড়ে যাবে। আর এইখানে পড়ে যাওয়ার পরে কিন্তু আপনি আর ওই যে 50-100 টাকার কথা মাথায় থাকবে না, তখন আপনার বাইকের কথাই মাথায় থাকবে যে আমি অনেক বড় ভুল করে লাইছি। আর আমি কিন্তু এই রিক্সা নেই। আর আপনাদেরকে কেন না করলাম, কারণ যারা আর কি মানে এটাতে উঠাইতে চান না, বা এখানে হঠাৎ করে আসবেন, বা যেমন আমি কিন্তু সর্বপ্রথম আর কি আমার বাইক আমি লঞ্চে উঠাইছি। আর যেহেতু বেশি দূরে যেতেছি না, চাঁদপুর, আর সামনের ডেকটা আর কি ফাঁকা থাকে, এখানে আর কি অনেকগুলা চাইলে রাখা যায়, বাইক 10-12টার মতো রাখা যায়, নর্মালি 2-3টার মতো আর কি থাকে। তো আমার কাছে মনে হয়েছে এটা রিস্ক, যে নিজের হাতে যদি উঠাই তাহলে এটা রিস্ক মনে হয়েছে। এই জন্য আপনাদেরকে আর কি সতর্ক করলাম, আপনারা এই কাজটা ভুলেও করবেন না। 50-100 টাকা আপনারা দিয়ে দিবেন, আপনার বাইকটা নিরাপদে তারা উঠায় দিবে, তারাও খুশি থাকবে, আপনিও খুশি থাকবেন। ভাইয়া ছোট কয় বছর পর্যন্ত টিকিট লাগে? 7 বছর পর্যন্ত। আর ছোট 7 বছর পর্যন্ত আর কি টিকিট লাগে না, আর 7 বছরে উঠতে গেলে আর কি টিকিট লাগে। যাই হোক, এটাও খুব ভালো একটা বিষয়, স্টুডেন্টদের জন্য কিন্তু ফ্রি, এটা আমি জানতাম না। যদিও মানে বাসের মধ্যে মানে যানবাহনে কিন্তু স্টুডেন্ট যে ভাড়াটা সেটা অর্ধেক করা হয়, 50% আর কি ছাড় দেওয়া হয়। আর লঞ্চের মধ্যে আমি অবাক হয়ে গেলাম যে স্টুডেন্ট একেবারে ফ্রি করে দিছে। তো যে এটা খুবই ভালো লাগছে, লঞ্চে যেহেতু একেবারে ফ্রি। উপরটাতে এখন যাব, কিছুক্ষণ পরে উপরে যাব, তারপরে উপরে যাওয়ার পরে কিছু ভিউ আপনাদেরকে দেখাবো, কারণ উপর সাইডে থেকে কিন্তু ভিউ আরো অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। সদরঘাটের পাশ ঘিরে গিয়েছে এই বুড়িগঙ্গা নদী, আর এই বুড়িগঙ্গা নদীর সমতল দিয়ে আমরা যাচ্ছি সেই ইলিশের বাড়ি চাঁদপুর। যে ইলিশের বাড়ি চাঁদপুর যেতে হলে এই সদরঘাট থেকে যেতে হয় নৌপথে।
এবং এই বুড়িগঙ্গার নদীর পাশে যে জিঞ্জিরাটা, সেই জিঞ্জিরাতেই কিন্তু ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদ। আর এখন যেই বড় ব্রিজটা দেখতে পাচ্ছি আমরা, এটাই কিন্তু সেই সদরঘাটের পাশের বাবুবাজার ব্রিজ। আমাদের দেশটি হলো 6 ঋতু দেশ, আর এই জন্য 6টি ঋতুতে আমাদের বিভিন্ন নদী এবং নদীর যে অঞ্চলগুলো সেগুলো অনেক সময় অনেক রকম দেখা যায়। ঋতুর দেশে 6টা সিজনে 6 রকমের আর কি আবহাওয়া দেখা যায়। আমাদের বাংলাদেশে 6 রকমের আবহাওয়া আর কি আমরা দেখি বা ফিল করি। চাঁদপুর শহরটা আসলে কেমন, আর চাঁদপুরে যে ঐতিহ্যগুলো আছে সেই ঐতিহ্যগুলো আমি দেখার চেষ্টা করব এবং আরও জানার চেষ্টা করব। আর চাঁদপুরের ঐতিহ্য নিয়ে তো অনেকে অনেক কথা বলে। আর চাঁদপুরের যে ইলিশের বাড়িটা, সেই ইলিশের বাড়িটা একটা আকর্ষণীয় স্পেস আমার মতে। কারণ চাঁদপুরে যারা যায় সবাই সেই ইলিশের বাড়িতে যায়। ইলিশের বাড়ি কি মানে ইলিশের বাড়ি বলা হয়, বাট ওইখানে যে ইলিশের বড় আড়তটা, ইলিশ মাছের যে বড় আড়তটা, ওই আড়তটাতে মূলত যায়। ওখানে গিয়ে তারপরে ইলিশের বিষয়টা আর কি তারা জানে বা একটা খোঁজখবর নেয়। তো আমিও যাবো, আমি যাওয়ার পরে আর কি ওইটার একটা খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো আর কি। তবে রিভিউ যেগুলো দেখি বা ভিডিওর মধ্যে যেই জিনিসগুলো দেখি, সেই জিনিসগুলোর মধ্যে কতটা মিল সেটা আর কি নিজে জাস্টিফাই করে দেখবো। আসলে মানে অনেক সময় কথা ভুল হইতে পারে বা সত্যি হইতে পারে, কিন্তু নিজে যখন যায়া দেখবো বা সেখানে থাকবো তখন কিন্তু আমারটা আমি বুঝতে পারবো যে না, এটা আসলে সত্যি ছিল, এখানে কোনো মিথ্যা ছিল না। আর তাছাড়া এমনিও শুনছি যে মানে আমাদের শহরের তুলনায় শহরে আমরা যে ইলিশগুলা যেই দামে পাই সেটা থেকে নাকি বেশি, এগুলা বলে। এখন এটা কতটা সত্যতা আমি জানি না। আর যেটা 1 মিনিটের ব্যাপারটা সেটা তো আছে, 1 মিনিটের ব্যাপারটা এটা নাকি অনেক আগে থেকে, মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে থেকে নাকি ওই দোকানটা ওইখানে। তো ওইখানে তো অবশ্যই যাওয়া লাগে, ওইখানে যাইয়া তো অবশ্যই একটু দেখতে হয় বা তাদের সাথে একটু কথা বলতে হয় যে ওনারা আসলে কি ঐতিহ্যবাহী কিছু কিনা বা ইতিহাসের মধ্যে কি তারা ছিল কিনা এই চাঁদপুরে আর কি। লঞ্চের ব্যাপারটা হইলো কি ভাই, মানে আপনি যত টাকা গুনবেন আপনার টাকার উপরে ডিপেন্ড করে, যে টাকা যত বাড়বে সেই অনুযায়ী আর কি আপনার এখানে স্থানটা আর কি উন্নত হবে। যেমন 200 প্লাসে যেটা আছে সেটা হলো আবার ওই যে চেয়ার টাইপের যেটা আছে, মানে কোচ চেয়ারগুলা, ওটা একেবারে নিচতলায়। তারপরে হইলো যে কেবিন, সিঙ্গেল কেবিন আছে, তারপর ডাবল, তারপর ফ্যামিলি, সব রকমের কেবিনই কিন্তু এখানে আছে। আর এটা হলো 3 তলা, দোতলাতেও কেবিন আছে, 3 তলাতেও আছে। দোতলাতে হাফ হইলো কেবিন আর হাফ হইলো যারা আর কি যে ফ্লোরের মধ্যে থাকবে আর কি, ওটা একটা নাম আছে, নামটা আমার মনে পড়তেছে না। তো এরকম আর কি। আর 3 তলা পুরাটাই কেবিন, 3 তলা হইলো গিয়া ফ্যামিলি কেবিন বেশি দেখতেছি আর কি। আর দোতলায় সিঙ্গেল বা ডাবল এরকম কেবিনগুলো আর কি পাওয়া যায়। কিন্তু 3 তলা হইলো গিয়া পুরাটা, যারা অস্বস্তি বোধ করে বা অসুস্থ টাইপের, তো তাদের জন্য আমার মনে হয় কেবিন নেওয়াটাই জরুরি বা কেবিনটাই বেটার। আর যদি আপনি সুস্থ স্বাভাবিক থাকেন বা আপনার চলাফেরার অভ্যস্ত আছে বা আপনি সবসময় চলাফেরা করেন, সেক্ষেত্রে আপনারা মানে ডেকে যেটাকে বলে, যে আমি যে বললাম যে ফ্লোরের ব্যাপারটা, ওইটা মানে ডেকেই যেতে পারে যদি কোনো সমস্যা না হয়। এটা হলো মানে ব্যক্তি নির্বাচনের অনুযায়ী, যে ব্যক্তি আর কি আছে কেমন, সে কি অসুস্থ নাকি সুস্থ নাকি কোনো সমস্যা আছে সেই অনুযায়ী। লঞ্চের মধ্যে আবার তারা মানে মেকআপ ঠিক আছে কিনা দেখেন, মানে তার চেহারা দেখা যায় না কিন্তু সে মেকআপ চেক করে আবার ফোনের মধ্যে যে মেকআপ ঠিক আছে কিনা। এদেরকে কিছু কি মেকআপ মেকআপ আর মেকআপ কি, এই দুইটার মধ্যে পার্থক্য কি? মেকআপ হলো ওই যে মুখোশ, মেকআপকে এই মুখোশকে মেকআপ বলে। আর কিকে মেকআপ কিসে বলে? এই যে না মেকআপ কোনটাকে বলে? মুখোশকে মেকআপ বলে। আর মেকআপ যারা ওই যে মুখে আর কি আটা ময়দা মাইখা ফর্সা হয় সেগুলোকে মেকআপ বলে, এই আটা ময়দাকে মেকআপ বলে। আচ্ছা, আপনি একজন মেয়ে মানুষ হয়ে এই যে আটা ময়দার কথা বলে পুরো মেয়ে জাতিকে একটা লজ্জা দিলেন, সেটা কি আপনি জানেন? বলেন। যারা আল্লাহ সুন্দরকে অস্বীকার করে আবার উল্টা আরো মেকআপ করে, তাদেরকে তো এইসব বলাই উচিত। এই পাশটা কিন্তু জিঞ্জিরা, এই ডান পাশটা কিন্তু পুরাই হলো যা পুরাটা জিঞ্জিরা। আর এই জিঞ্জিরার পাশ থেকে যদি আমরা বলি, এই জিঞ্জিরার মধ্যে কিন্তু মানে আমাদের বাংলাদেশের মানে বিভিন্ন ডুপ্লিকেট জিনিস নাকি এই জিঞ্জিরার মধ্যে করা হয়। আসলে জিঞ্জিরা সম্পর্কে আমার অল্প কিছু ধারণা আছে, কারণ এই বাংলাদেশের মধ্যে বিভিন্ন প্রান্তের মধ্যে আমরা কিছু ডুপ্লিকেট পণ্যগুলো যে পাই, সেই ডুপ্লিকেট পণ্যগুলো এই জিঞ্জিরা থেকে আর কি করা হয়। এই জিঞ্জিরা হলো সেই জায়গা। আমরা এই দিকটা দিয়ে যাব, এই দিকটা ওই সামনে হলো এটা বাবুবাজার ব্রিজ, আর তারপরে এইটা হলো সদরঘাট দিয়ে যাচ্ছি আমরা। এই যে এই পাশটা হলো সদরঘাটের যে মূল সাইডটা,
এটা হলো সেই সদরঘাটের সাইডটা, এরকম আস্তে 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 যাইতেছে, মানে আমার কাছে এমন মনে হইতেছে। অথচ পিছনে যখন ছিলাম তখন মনে হয়েছে যে এটা একটা দানবীয় গতিতে চলতেছে, মানে খুব দ্রুত সে যাচ্ছে। কিন্তু এখানে কেমন যেন মনে হইতেছে আস্তে চলতেছে, কিন্তু সে কিন্তু তার ওই আগের গতিতে চলতেছে যেই গতিতে আমি পিছন সাইডে ছিলাম। পিছনে থাকা অবস্থায় এই লঞ্চটা যেই গতিতে ছিল এখন সেই সেম গতিতে চলতেছে, কিন্তু আমার অনুভূতিতে মনে হইতেছে যে এটা খুব আস্তে চলতেছে, মানে এমন মনে হইতেছে। এই যে এই পাশে যেই ঢেউগুলো মানে দেখতেছি, মানে এটার পাশে মানে আমাদের লঞ্চটা যে যাচ্ছে বা এই পানিগুলা যে পানি বাহিত করে যে লঞ্চটা আমাদের যাচ্ছে, মানে এইখানে মনে হইতেছে যে খুব আস্তে যাচ্ছে। সেম ভাবে আমি পিছন সাইডে দেখছি, কিন্তু সেইখানে আমার কাছে মনে হচ্ছে অনেক দ্রুত অনেক স্পিডে যাচ্ছে। নৌপথের ব্যাপারটা হলো কিরকম, এখানে কোনো ট্রাফিক নাই, কোনো জ্যাম নাই, আপনার থামতে হবে না, দাঁড়াতে হবে না, থামতে হবে না। আপনি উঠবেন লঞ্চে, ট্রলারে, নৌকায়, সে শুধু যাবে আর যাবে, সে শুধু যাবে আর যাবে, মানে তার কোনো ভাবনা নাই যে তার কি সামনে কোথাও দাঁড়াতে হবে ট্রাফিকের জন্য নাকি জ্যাম আছে। যারা এই নৌযানগুলোতে উঠে তারাও কিন্তু নিঃসন্দেহে নিশ্চিন্তে আর কি গন্তব্যে যাওয়ার যে সময়টা সেটাই শুধু মাথায় রাখে যে কতক্ষণে আমি আমার গন্তব্যে যাব। তবে আমি এখন সামনের সাইডে আছি, যে এটা হলো ফ্রন্ট সাইডটাতে আমার মনে হইতাছে যে এইখানে মানে আমার কেন যেন মনে হইতাছে লঞ্চটা খুব আস্তে চলতেছে। বাট আমি যখন পিছন সাইডে ছিলাম, পিছন সাইডে থাকা অবস্থায় মনে হচ্ছে যে খুব মানে দানবীয় একটা গতিতে চলতেছে। আর ওইখানে ইঞ্জিনের শব্দটা আছে, ইঞ্জিনের সাউন্ডটা শুনলে আরো মনে হয় যে কি না যেন চলতেছে, কত জোরে না যেন চলতেছে। কিন্তু সামনে যে আমি আসছি এখানে ইঞ্জিনের মানে হালকা একটু সাউন্ড আসতেছে যদিও, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা থামবে, মানে কিছুক্ষণ দূর সামনে যেয়ে থামা যাবে। মনে হইতেছে যে এইখান দিয়ে মানে লাইগা যাইবো। দেখেন 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 ওইটার সাথে এটা মানে একবারে মিক্স হয়ে গেছে, দেখেন কিভাবে উঠে গেল গা। অবশ্যই যে চাঁদপুরে এসে নামলাম, এটা হলো চাঁদপুরের যে টার্মিনালটা লঞ্চ টার্মিনাল, এটা হলো চাঁদপুরের লঞ্চ টার্মিনাল। তো এখানে এসে নামলাম, আর অনেক রোদ এদিকে। আর আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই যে ইলিশের যে আড়তটা ওইটা খোলা কিনা, ওনারা বললো যে এই টাইমে আর কি লোকজন খুব কম থাকে। তো আজকের ভিডিওটা আর কি ইলিশের বাড়ি যে ভিডিওটা করার কথা ছিল সেটা আর এখন করবো না, সেটা আবার সকাল দিকে আসতে হবে। তো সকাল দিকে আবার ইলিশের বাড়ির বিষয়ে আরেকটা ভিডিও বানাবো। আর আজকের ভিডিওটাই চাঁদপুর পর্যন্ত এখানেই শেষ করলাম, বাকিটা আবার আপনাদের সাথে শেয়ার করবো পরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।